যদি প্রশ্ন করা হয় পাংচুয়েশনের মধ্যে সব থেকে কনফিউজিং সিম্বল কোনটা, তাহলে স্টুডেন্টের বেশিরভাগ উত্তর দেয় কমা। আজকে খুব অল্প সময়ে কমা এর সকল প্রকার ব্যবহার আমরা দেখে নেব। কেন কমার এর ব্যবহার জানা এত জরুরি, চলুন দেখি। দুইটা বাক্য, লেটস ইট গ্র্যান্ডমা, লেটস ইট গ্র্যান্ডমা, দুইটার অর্থ দুই রকমের। কেন? কারণ কমা এর কারণে। প্রথমটাতে লেটস ইট গ্র্যান্ডমা এর অর্থ হচ্ছে চলো গ্র্যান্ডমা খাওয়া যাক, অর্থাৎ দাদি চলো খাওয়া যাক, অর্থাৎ এখানে এটার মানে হচ্ছে দাদিকে বলতেছে চলো একসাথে খাওয়া যাক। আর এটার মানে হচ্ছে লেটস ইট গ্র্যান্ডমা, চলো গ্র্যান্ডমাকে খাওয়া যাক, অর্থাৎ দাদিকে খাওয়া যাক। আমি আরো যদি সহজভাবে বলি, এই বাক্যের অর্থ হচ্ছে গ্র্যান্ডমাকে বা দাদিকে খাওয়া উচিত। তাহলে একটা কমা এর কারণে অর্থের কি পরিমাণে পরিবর্তন হয়ে গেল আমরা দেখতে পারলাম। শুধুমাত্র একটা কমার অভাবে এখানে নানির ভাগ্যটাই বদলে গেল। সো কমা এর যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা এখন একে একে দেখার চেষ্টা করব। সব থেকে কমন যে ব্যবহারটা আমরা করি, অনেকগুলো আইটেমকে সেপারেট করার সময় আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন অ্যাপলস, অরেঞ্জেস, বানানাস এবং গ্রেপস, এরকম যদি অনেকগুলো আইটেম থাকে তাহলে সবার শেষেরটার আগে আমরা একটা এন্ড সাইন দেই, আমরা একটা এন্ড দেই এবং তার আগের গুলোতে কমা দিই। সো অ্যাপলস এর পরে কমা, অরেঞ্জেস অরেঞ্জেস এর পরে কমা, বানানাস এর পরে কমা। মনে রাখতে হবে এন্ড এর আগে যে কমাটা বসে এটাকে বলা হয় অক্সফোর্ড কমা। নিচে শি এনজয়স রিডিং, রাইটিং অ্যান্ড পেইন্টিং, তো এইখানে একটা কমা, এটাও অক্সফোর্ড কমা। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা জানি এন্ড এর দুই দিকে একই ধরনের পার্ট অফ স্পিচ বসে। তো এখানে যেহেতু অরেঞ্জেস, বানানাস, অ্যাপলস এগুলাও নাউন, এটাও হচ্ছে এখানে নাউন। সিমিলারলি রিডিং, রাইটিং অ্যান্ড পেইন্টিং এগুলো হচ্ছে এখানে নাউন, কারণ এগুলো এখানে জিরান্ড হিসেবে ইউজ হয়েছে। তাহলে সেপারেটিং আইটেম ইন এ লিস্ট উই ইউজ কমা। কানেক্টিং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা জানি যে সকল ক্লজ কি, উই নো দ্যাট এ গ্রুপ অফ ওয়ার্ড হোয়ার অ্যাট লিস্ট ওয়ান ভার্ব উইল এক্সিস্ট, মানে আ গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ যেখানে অবশ্যই একটা ভার্ব থাকবে সেটাকে বলা হয় ক্লজ। আর ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো রকমের ভার্ব থাকে না। এবং ক্লজ দুই ধরনের আমরা জানি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে কি, নিশ্চয়ই ডিপেন্ডেন্সি থাকবে, অর্থ প্রকাশের জন্য কারো উপরে নির্ভর করবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন, কারো উপর নির্ভর করে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তো আমরা জানি বার্ড দিয়ে যে সেন্টেন্স গুলো গঠিত করি সেগুলোকে আমরা স্ট্রাকচারালি কম্পাউন্ড সেন্টেন্স বলি। কিন্তু যদি এরকম হয় বার্ড দিয়ে তৈরি সেন্টেন্স গুলোতে দুই দিকেই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আই ওয়ান্টেড টু গো আউটসাইড, আমি ঢাকায় যেতে চেয়েছিলাম, তাহলে এখানে মিনিং, অর্থ প্রকাশের ক্ষেত্রে কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না। সিমিলারলি ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হইতেছিল, এটারও অর্থ প্রকাশে কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না। সো সেই সেন্স থেকে আমরা বলতে পারি ইট ওয়াজ রেইনিং অ্যান্ড আই ওয়ান্টেড টু গো আউটসাইড, বোথ অফ দিস সেন্টেন্সেস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা যুক্ত আছে বাট দিয়ে, তাহলে বাটের সামনে একটা কমা হবে। শুধু বাট না, যদি আমরা দেখি ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এই শব্দগুলো দিয়ে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকে, তাহলে অবশ্যই সেই শব্দগুলোর সামনে একটা কমা বসাতে হবে। এখানে নিচে আমরা দেখি যেমন শি পাসড দ্য টেস্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। শি স্টাডিড হার্ড, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই দুইটা ক্লজ যেহেতু সো দিয়ে যুক্ত আছে, এর মাঝখানে একটা কমা। নেক্সট ব্যবহার, সেটিং অ্যাপার্ট নন রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ ক্লজ কি, যেই ক্লজগুলোকে যদি আমরা বাক্যের মাঝখান থেকে তুলেও দেই তারপরও বাক্যের অর্থটা ঠিকই থাকে। যেমন মাই ব্রাদার, আমার ভাই, হু লিভস ইন ক্যানাডা, যে ক্যানাডায় বসবাস করে, ইজ ভিজিটিং আস, আমাদেরকে দেখতে আসতেছে। সো এখানে দেখি যদি আমরা হু লিভস ইন ক্যানাডা এটাকে তুলেও দেই তাহলে অর্থটা কি দাঁড়ায়, মাই ব্রাদার ইজ ভিজিটিং আস। আমি তখন ডিরেক্টলি বলতে পারি মাই ব্রাদার ইজ ভিজিটিং আস। তাহলে মাঝখানের এইটুকু পার্ট, এই যে রিলেটিভ ক্লজটা আছে, রিলেটিভ ক্লজ কেন বলতেছি আমরা, কারণ দেখি ডাব্লিউএস ওয়ার্ড এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, এবং এই রিলেটিভ প্রোনাউনগুলো যেই ক্লসের সাথে থাকে সেটাকে আমরা বলি রিলেটিভ ক্লস। সো এই নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লস মানে কি, যেই ক্লসটাকে বাক্যে থেকে তুলে দিলেও মিনিংটা বাক্যের ঠিকই থাকে, সেটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লস। সো এরকম যদি হয় যে মাই ব্রাদার এরকম একটা নাউন আছে, এরপরে একটা নন রেস্ট্রিকটিভ ক্লস আসছে, তাহলে তার আগে পিছে দুই দিকেই কমা দিতে হয়। Similarly, the book which was on the table is now missing. তাহলে এখানেও এটা নন রেস্ট্রিকটিভ ক্লজ, এটার দুই দিকে কমা দিতে হবে।
নিচের দিকে সেটিং অ্যাপার্ট নন এসেনশিয়াল অ্যাপোজিটিভস। আচ্ছা, নন এসেনশিয়াল মানে কি? অগুরুত্বপূর্ণ বা যেটার গুরুত্ব নেই বললেই চলে। অ্যাপোজিটিভ মানে কি? আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তুর যখন পরিচয় দেওয়া হয় তখন সেটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। ফর এক্সাম্পল, আমি যদি বলি মুহাম্মদ ইউনুস আওয়ার চিফ অ্যাডভাইজার ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। তো এই বাক্যটাতে মুহাম্মদ ইউনুস সম্বন্ধে আমি কিছু পরিচয় দিচ্ছি, মুহাম্মদ ইউনুসের পরিচয় দিচ্ছি। সো যেহেতু আমি মুহাম্মদ ইউনুস নাম উল্লেখ করার পর তার একটা পরিচয় আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, সেজন্য আমি এই পার্টটুকুকে বলা হয় অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভের সামনে পেছনে দুই দিকেই কমা ব্যবহার করতে হয়। মুহাম্মদ ইউনুস আওয়ার চিফ অ্যাডভাইজার ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। আমি কিন্তু ডিরেক্টও বলতে পারি মুহাম্মদ ইউনুস ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, বাট আওয়ার চিফ অ্যাডভাইসর এটুকু দিয়ে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, সেজন্য এই পার্টটুকুকে বলা হয় অ্যাপোজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটার মতো তো এটাও হইলো। হ্যাঁ, আওয়ার চিফ অ্যাডভাইজার এটাও যেহেতু একটা এক্সট্রা পার্ট, এটাও একটা এক্সট্রা পার্ট, কিন্তু ডিফারেন্স হচ্ছে এটুকুই, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ কারণ এটা হচ্ছে কোনো একটা ব্যক্তি বস্তু সম্বন্ধে পরিচয় দিচ্ছে, আর এটা হচ্ছে রিলেটিভ নন রেস্ট্রিকটিভ ক্লজ কারণ এখানে রিলেটিভ প্রোনাউন আছে। ওকে, সো দেখি সেটিং অ্যাপার্ট নন এসেনশিয়াল অ্যাপোজিটিভ। নন এসেনশিয়াল অ্যাপোজিটিভ যেগুলো আছে সেগুলোকে আলাদাভাবে দেখানোর জন্য, যেমন মাই ফ্রেন্ড আমার ভাই, আর তার ভাইয়ের আরেকটা গুণাগুণ বলছে, আর ট্যালেন্টেড মিউজিশিয়ান ওন অ্যান অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড জিতেছে। প্যারিস দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ বিউটিফুল। আমি যদি এখানে দ্য ক্যাপিটাল অফ ফ্রান্সকে তুলেও দেই, দিয়ে বলি প্যারিস ইজ বিউটিফুল, তাও হবে, কিন্তু আমি প্যারিস সম্বন্ধে এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছি, সুতরাং এটাকে বলা হবে অ্যাপোজিটিভ পার্ট, আর এর আগে পেছনে কমা ব্যবহার করতে হবে। নেক্সট, সেটিং অ্যাপার্ট ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। ইন্ট্রোডাক্টরি ফ্রেজ কোনগুলা? আফটার দ্য মিটিং, এখানে দেখি আফটার হচ্ছে একটা প্রিপোজিশন এবং এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো ভার্ব নাই, সুতরাং আমরা বলতে পারি এটা একটা ফ্রেজ। আমরা জানি আ গ্রুপ অফ ওয়ার্ড দেয়ার ইজ নো ভার্ব ইজ কল্ড আ ফ্রেজ। যেহেতু এখানে কোনো ভার্ব নাই, অনেকে মনে করবে মিট মানে তো দেখা করা, তাহলে মিটিং, কিন্তু না, মিটিংটা এখানে ভার্বের কোনো ফর্মে নেই, এখানে ভার্ব হচ্ছে ওয়াইন্ড। সো আফটার দ্য মিটিং একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং বাক্যের শুরুতে আছে, এটা দিয়ে কি হচ্ছে, এইখানে ওয়াইন্ড ভার্বটাকে কখন হইছে, এই যে গেছে কখন সেটাকে বোঝাচ্ছে প্রিপোজিশনাল একটা ফ্রেজ দিয়ে। সো আফটার দ্য মিটিং এই প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু বাক্যের শুরুতে আছে, এটাকে আলাদা করার জন্য এরপরে একটা কমা হয়েছে। এছাড়াও আমরা জানি যত প্রকার কানেক্টর, সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করি সেগুলো বাক্যের শুরুতে থাকে যখন, তখন আমরা তারপরে একটা কমা দিই। সেটা হতে পারে হাউএভার, সেটা হতে পারে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, হতে পারে সেটা অ্যাকচুয়ালি, জেনারেলি, আনফরচুনেটলি। তো এই শব্দগুলোর পরে আমরা কমা বসাই। সেটিং অ্যাপার্ট ইন্টারাপ্টার্স অ্যান্ড প্যারেন্থেটিক্যাল এলিমেন্টস। ইন্টারাপ্টার্স কি? ইন্টারাপ্ট আমরা জানি ইন্টারাপ্ট মানে হচ্ছে ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা প্রদান করা, কাউকে থামানো, এরকম একটা ব্যাপার। আর প্যারেন্থেটিক্যাল এলিমেন্টস বলতে যেগুলো প্যারেন্থেসিসের ভিতরে রাখি আমরা সচরাচর। সো এই দিকে এক্সাম্পলটা দেখে ক্লিয়ার হয়ে নেই। দ্য আনসার ইন মাই ওপিনিয়ন ইজ কারেক্ট, বলতেছে যে উত্তরটা আমার মতে কারেক্ট। সো এখানে দ্য অ্যান্সার এই পার্টটার পরে আমরা একটা ইন্টারাপ্টার দিছি, ইন মাই অপিনিয়ন। এটা আসলে কেন দিলাম এখানে, প্রয়োজনটা কি ছিল? ইন মাই অপিনিয়ন আমরা অনেক সময় কথা বলার সময় বলি ওই উত্তরটা, যেটা ওই উত্তরটা আমার মতে কারেক্ট। সো এই যে আমার মতে, ইন মাই অপিনিয়ন, এটা আসলে আমরা ইমফেসাইজ করার জন্য বা জোর দেওয়ার জন্য এই পার্টটুকুকে আমরা ব্যবহার করছি, এজন্য এটাকে বলা হয় ইন্টারাপ্টার্স। দ্য আনসার ইন মাই অপিনিয়ন ইজ কারেক্ট। এ ধরনের ইন্টারাপ্টারগুলার প্রথমে এবং শেষের দিকে কমা দিতে হয়। এক্সাম্পল দেখি আরেকটা, হি ইজ অফকোর্স দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম। সে নিশ্চয়ই টিমের মধ্যে সব থেকে বেস্ট প্লেয়ার বা সব থেকে ভালো খেলোয়াড়। সো এখানে হি ইজ অফকোর্স, এখানে অবশ্যই হি ইজ এর পরে কি দিতে হবে, কমা দিতে হবে। এটাকে প্যারেন্থেটিক্যাল এলিমেন্ট করা বলে, কারণ এটাকে যদি আমরা এখান থেকে ইরাডিকেট করি, তুলে দেই, তারপরও দেখা যাবে বাক্যটার অর্থটা ফুল হচ্ছে, কমপ্লিট সেন্স দিচ্ছে, কিন্তু এটা দিয়ে আমরা কি করছি, এখানে এমফাসাইজ করছি বা জোর দিছি। সেটিং কোশ্চেন ট্যাগ। আমরা জানি ট্যাগ কোশ্চেন করলে, ট্যাগ কোশ্চেন মানে কি, প্রশ্ন জুড়ে দেওয়া। আমরা কথায় কথায় বলি না, তুই কি এখান থেকে যাবি কিনা, তুই কি আমার সাথে যাবি কিনা। আমরা আরো বলে থাকি কাজটা করা হয়েছে। তো এই ধরনের যে প্রশ্নগুলা করি একটা কথা শেষে, যেমন ইউ আর কামিং টু দ্য পার্টি, তুমি পার্টিতে আসতেছো তাই না, এই যে শেষে বলি তাই না, তাহলে এই যে তাই না এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এ ধরনের
কোশ্চেন যখন আমরা ইংরেজিতে করি তো শেষের যে পার্টটুকু আছে প্রশ্নের পার্টটাকে বলা হয় ট্যাগ পার্ট, এর সামনে একটা কমা দিতে হয়। এগুলো আমরা ক্লাস 8 এর পর থেকে শিখেছি। ক্লাস 9 এ এটা আমাদের একটা টপিকই ছিল ট্যাগ কোশ্চেন। সো ইউ আর কামিং টু দ্য পার্টি, আরন্ট ইউ? শি ডিড আ গ্রেট জব, ডিডন্ট শি? নেক্সট, সেটিং অ্যাপার্ট নেমস ইন ডিরেক্ট অ্যাড্রেস। ডিরেক্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা জানি সবার বাক্যের শুরুতে যদি একটা নাম থাকে, যেমন জন, এই নামটাকে আলাদা, নামটা থেকে পরের পার্টটুকু আলাদা করার জন্য আমরা একটা কমা বসাই। এখন এই নামটা যদি বাক্যের শুরুতে না থেকে শেষে থাকে তখন তার সামনে কমা। এগেইন, যদি বাক্যের শুরুতে নাম থাকে তাহলে ওই নামের শেষে কমা, আর যদি বাক্যের শেষে নাম থাকে তাহলে ওইটার সামনে কমা। সিমিলারলি আমরা যখন দেখি স্যার, স্যার শব্দটা যখন বাক্যের শুরুতে থাকে তখন আমরা এরপরে কমা ইউজ করি, বাক্যের শেষে যখন থাকে তখন তার সামনে কমা ইউজ করি। সেপারেটিং মাল্টিপল কোঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ। কোঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ কি? যখন দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকে, এবং দুইটা অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি থাকে এবং সেখানে কমা, তো সেখানে যদি অ্যান্ড দিলেও যদি বাক্যের মিনিংটা ঠিকই থাকে। দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকে, আবার বলি, দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকে, সেখানে যদি আমি মাঝখানে অ্যান্ড ঢুকিয়ে দেই তারপরে যদি বাক্যের অর্থটা ঠিক থাকে। যেমন, শি ইজ আ কাইন্ড জেনারাস পারসন, শি ইজ আ কাইন্ড জেনারাস পারসন, সে দয়ালু এবং উদার ব্যক্তি। এখন সে দয়ালু উদার ব্যক্তি, আমি যদি এই কমাটা তুলে দিয়ে বলি অ্যান্ড দিয়ে দিই এখানে, তাহলে কি হচ্ছে? আমি যদি কমাটা তুলে দেই, ফর এক্সাম্পল এখানে আমি যদি কমাটা তুলে দেই তাহলে কি হবে? শি ইজ আ কাইন্ড অ্যান্ড জেনারাস পারসন, তারপর অর্থটা ঠিক থাকতেছে। সুতরাং এই ধরনের কনজাংশন, এই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ। এখানে নিচেটাতে দেখি, ইট ওয়াজ আ উইন্ডি কোল্ড নাইট। তাহলে এখানে যদি আমি এই যে উইন্ডি একটা অ্যাডজেক্টিভ, কোল্ড একটা অ্যাডজেক্টিভ, সো দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতেছে, কমাটা তুলে যদি আমি অ্যান্ড বসাই তারপরও দেখি অর্থটা সঠিক থাকে। ইট ওয়াজ আ কোল্ড অ্যান্ড উইন্ডি নাইট। তাহলে এ ধরনের দুইটা অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি বসবে এবং তাদের মাঝখানে অ্যান্ড দিলেও যদি অর্থটা ঠিক থাকে তাহলে সেগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ, এবং সেক্ষেত্রে মাঝখানে একটা কমা দিতে হবে। সেপারেটিং কোটেশন অ্যান্ড অ্যাট্রিবিউট ট্যাগস। কোটেশনের ক্ষেত্রে আমরা জানি, যারা আমরা ন্যারেশন অলরেডি সলভ করেছি, সেক্ষেত্রে আমরা জানি যে রিপোর্টের যে স্পিচ পার্টটা আছে সেটা শুরুর আগে একটা কমা দিতে হয়, রিপোর্টিং পার্টটাকে রিপোর্টের স্পিচ পার্ট থেকে সেপারেট করার জন্য। এইটুকু পার্টকে বলা হয় রিপোর্টিং পার্ট। এই রিপোর্টিং পার্টের পরে একটা কমা দিতে হয়, এবং অনেক সময় দেখা যায় এই রিপোর্টিং পার্টটা বাক্যের শেষের দিকে থাকে। তখন যেমন এখানে হি সাজেস্টেড, রিপোর্টিং পার্টটা বাক্যের শেষে, এজন্য তার পরে একটা, অর্থাৎ রিপোর্টের স্পিচটা শেষ হওয়ার সাথে সাথেই একটা কমা ইউজ করতে হয়। সো মোটামুটি এই ছিল কমা এর ব্যবহার। আরো দুই একটা ইম্পর্টেন্ট ব্যবহার আছে যেগুলো আমরা একটু দেখে নিব। যেমন আমরা যখন তারিখ লিখি তখন যদি এরকম করে দুইটা নাম্বার যখন পাশাপাশি থাকে তখন তাদের মাঝখানে কমা চিহ্ন দিতে হয়। আই ওয়াজ বোর্ন অন জুন 15, 2000। তাহলে 15 এবং 2000 দুইটা নাম্বার, এবং দুইটা নাম্বারকে সেপারেট করতে হবে অবশ্যই, তাহলে এই জন্য মাঝখানে কমা দিতে হবে। এখানে কমা না দিলে তো বোঝাই যায় যে এই সেন্টেন্সটা ঠিক হয়নি। অট, we met on December 5, 2021 at a cafe. So we met on December 5 এবং 2021 দুইটা নাম্বার, অবশ্যই তাদেরকে সেপারেট করতে কমা দিতে হবে। এবং যেহেতু at a cafe, এটাও বোঝাচ্ছে যে এটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, কোথায় তারা মিট করছে, অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ, এজন্য তার সামনেও একটা কমা। একটা কথা বলি, আমরা যখন সিঙ্গেল ডে বোঝাই তখন তার সামনে প্রিপোজিশন হিসেবে অন বসাই। সেটা হতে পারে বার্থডে কারো, সেটা হতে পারে 31st নাইট, সেটা হতে পারে সপ্তাহের যে কোনো একটা দিন, সানডে, মানডে, এদের সামনেও অন বসে। মেইন কথা হচ্ছে, whenever we are indicating a single day, then we have to use on as preposition. Next, separating parts of a location. একটা লোকেশন বা অ্যাড্রেসের যে পার্টগুলো আছে সেগুলোকে সেপারেট করার জন্য। যেমন ঢাকা, বাংলাদেশ। আই লিভ ইন ঢাকা, বাংলাদেশ। সো বাংলাদেশ হচ্ছে বড় একটা জায়গা, তার সামনে একটা ছোট জায়গা লিখতেছি। সো দুইটা জায়গার নামের মাঝখানে একটা কমা। হি মুভড টু প্যারিস, ফ্রান্স। প্যারিস কোথাকার? ফ্রান্সের, এই জন্য তার সামনে একটা কমা। এবং এখানে অ্যাডভার্ব বোঝাচ্ছে, এটা লাস্ট ইয়ার। মুভ ভার্বটাকে কখন, কোথায়, আমরা জানি ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কিভাবে সংগঠিত হয় দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। সো এখানে লাস্ট ইয়ার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা মুভটাকে মডিফাই করতেছে, এই জন্য তার সামনে একটা কমা। সো দিস আর all the use of commas we have learned so far. আমরা যদি
এই ভিডিওর পিডিএফটার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই কমেন্ট করব, লাইক করব, শেয়ার করব এবং সাবস্ক্রাইব করব। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ ইমপ্রুভিং।